মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। কলকাতা থেকে 1.5 ঘন্টার ট্রেন দূরত্বে এমন নিস্তব্ধ অজপাড়া গাঁ আছে তা কি আর দিবাকর জানতো? জানলে কখনোই এত রাতের ট্রেন সে ধরত না। আর সুবীরকেও বলিহারি, আগে ভাগে একবার জানালেও না। 9টার পর স্টেশন চত্বরে অটো টোটো কিছুই থাকে না। অবশ্য দিবাকরেরও একটু দোষ ছিল। ওর যাওয়ার কথা ছিল সামনের দিন, মানে আগামীকাল শনিবার। কিন্তু আজ 3টের মধ্যে ইউনিভার্সিটি ছুটি হয়ে যাওয়ায় বিকেলটা বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দিয়ে 9টার দিকে হাওড়া থেকে ট্রেনে চেপে বসল। দিবাকর আর সুবীর কলেজের বন্ধু, একসঙ্গে স্কটিশ থেকে অনার্স পাশ করে এখন যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। গত সপ্তাহে সুবীরের বাবা মা গেছে হরিদ্বার, ফলে বাড়ি পাহারা দেওয়ার জন্য সুবীরকে ফিরে যেতে হলো। যাওয়ার আগে দিবাকরকে বলল, চলে আয় না একদিন, একা একা থাকবো, তুই গেলে দুজনে মিলে বেশ জমিয়ে দিন কাটানো যাবে। এমনিতেও তো এখন ক্লাস পাস তেমন হচ্ছে না। দিবাকর বলল, আচ্ছা বেশ, তাহলে সামনের শনিবার যাবক্ষণ। হ্যাঁ। সুবীর বলল, হাওড়া থেকে ঘন্টাখানেকের পথ, ঠিক আছে? ওই স্টেশনে নামার 20 মিনিট আগে আমাকে একটা কল করে দিবি, আমি চলে আসবো। ট্রেন হুগলি ছাড়ার পর দিবাকর কল করলো সুবীরকে। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ চলে এসছি, মানে প্রায় চলে এসছি আর কি। হ্যাঁ। এই চলে এসেছিস মানে? একটু অবাক হলো সুবীর। দিবাকর হেসে বলল, আরে এই তো হুগলি পেরোলাম, স্টেশনে নেমে কোন দিকে যাবো বল। দিবাকরের মনে হলো ওর কথা শুনে সুবীর হঠাৎ একটু থমকে গেছে। খানিক উঁচু গলায় বলল, এই তোর না কালকে আসার কথা ছিল, এত রাতে তুই এলি কেন? এবার দিবাকরের অপ্রস্তুত হওয়ার পালা। সত্যি তো, ওর তো শনিবার আসার কথা। আগে থেকে না জানিয়ে এত রাতে এভাবে চলে আসাটা ওর উচিত হয়নি। বোকার মতো একটু হেসে বলল, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর কি, সেই জন্যই বেরিয়ে পড়লাম। আর তুই বল না আমাকে কোন দিকে যাবো বল না, মানে 1 নম্বরে তো? হ্যাঁ। সুবীর একটু গম্ভীর গলায় বলল, ওই 1 নাম্বার দিয়ে বেরোতে হবে, কিন্তু শোন বলছি, তুই বেরোতে যাস না এত রাতে, কোনো টোটো ফোটো তুই কিছু পাবি না। হ্যাঁ। এতক্ষণে সুবীরের আঁতকে ওঠার কারণ বুঝতে পারল দিবাকর। চিন্তামুক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এই বলছি স্টেশন থেকে কত দূরে তোর বাড়ি বলতো? তা ধর 3 কিলোমিটারের মতো। মোটে 3 কিলোমিটার? আরে গড়ফার মেস থেকে ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্ট তো প্রায় 2 কিলোমিটার। প্রায় দিনই হেঁটে আসা যাওয়া করি, আর 3 কিলোমিটার হাঁটা আমার জন্য কি, এটা তো ডাল ভাত। শোন বলছি, তুই একটা কাজ কর, হোয়াটসঅ্যাপে আমাকে তোর বাড়ির লোকেশনটা পাঠিয়ে দে, আর এইটুকু রাস্তা আমি হেঁটেই মেরে দেবো, কোনো ব্যাপার না। দিবাকরের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সুবীর স্পষ্টত উত্তেজিত গলায় বলল, এই না 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 না, একদম না, একদম না। শোন, তুই স্টেশনেই দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, আমি সাইকেল নিয়ে আসছি, আর আমি না আসা পর্যন্ত তুই স্টেশন থেকে বেরোবি না। শুনতে পেয়েছিস তো? স্টেশন থেকে বেরোবি না। ফোন কেটে দিল সুবীর। এ তো আচ্ছা গাঁড়া কলে পড়া গেল। মনে মনে ভাবল দিবাকর, সুবীর এমন হুঁশিয়ারি দিয়ে কেন বলল যে স্টেশন থেকে আমি যেন না বেরোই? আরে আমি কি দুধের শিশু নাকি? ফোনে কথা বলার সময় দিবাকর খেয়াল করেনি যে ওর সামনের সিটে কখন যেন একটা মেয়ে এসে বসেছে। ও ফোনটা কান থেকে নামাতেই মেয়েটা ওর দিকে তাকিয়ে মুখ টিপে মুচকি হাসল, যেন ভারী মজার কিছু ঘটেছে। একে তো সুবীরের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে একটু বিরক্তই হয়েছিল দিবাকর, তার উপর ওই মেয়েটার এমন হাসি ওকে আরো বিরক্ত করে তুলল। একবার গলা খাঁকড়ে নিয়ে এসে জিজ্ঞেস করলো, কিছু মনে করবেন না, আপনি কি আমাকে দেখে হাসছেন? হ্যাঁ, তাছাড়া কাকে দেখে হাসবো এখানে? মেয়েটির গলা উদারতায় ভরা। কিছু কিছু মানুষের কণ্ঠ থাকে যারা কথা বললেই মনে হয় যেন আহ্বান ঝরে পড়ছে। এই মেয়েটির গলাও তেমন। দিবাকর জিজ্ঞেস করল, কেন জানতে পারি? কোথায় যাবেন আপনি? দিবাকরের প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটি পাল্টা প্রশ্ন করল। স্টেশনের নাম বলল দিবাকর। মেয়েটি আবার হাসল। ঠিক ধরেছিলাম তাহলে।
আমিও নামবো ওখানে। আচ্ছা, সুবীর মানে সুবীর সামন্ত? হ্যাঁ হ্যাঁ, সুবীর সামন্ত। আপনি চেনেন? আরে চিনবো না আবার, ওদের বাড়ির দিকেই তো আমার বাড়ি। সুবীরদাকে আমি বেশ ভালো করেই চিনি। তা কি বললো আপনাকে সুবীরদা? এতক্ষণে বিরক্তি ভাবটা বেশ কিছুটা কমেছে দিবাকরের। সে মুখ বেজার করে বলল, জিজ্ঞেস করলাম অটো টোটো পাওয়া যাবে কিনা, বললো এখন কিছুই পাওয়া যাবে না। আমি বললাম যে আমি হেঁটে যাচ্ছি, শুনে ও রীতিমতো আঁতকে উঠল। ও বলল ও না আসা পর্যন্ত আমি যেন স্টেশন থেকে না বেরোই। মেয়েটি বলল, এইটা আন্দাজ করেই আমি হাসছিলাম। সুবীরদা ওরকমই জানেন তো, একটু ভীতু লোক। আসলে আমাদের এদিকটা বড় শুনশান কি না, ওই পাশেই জঙ্গল, রাত একটু বাড়লেই শেয়ালের দল ঘুরে বেড়ায়। ওই জন্যই সুবীরদা চায়নি যে আপনি হেঁটে যান। এতক্ষণে পুরো ব্যাপারটা দিবাকরের মগজে ঢুকল, আর তার সঙ্গে অন্য একটা চিন্তাও শুরু হলো। সুবীরও একা একা সাইকেল চালিয়ে আসছে, ওর যদি কোনো বিপদ হয়। মেয়েটি বোধ হয় ওর মনের কথা বুঝতে পেরে ওকে ভরসা দেওয়ার জন্যই বলল, আপনি চাপ নেবেন না, সুবীরদাকে শেয়ালে তাড়া করবে না, সাইকেলে আসছে তো। দিবাকরের মনে হঠাৎ অন্য একটা প্রশ্নের উদয় হলো, কিন্তু আপনি যাবেন কেমন করে? মানে অটো টোটো কিছুই তো নেই বলল। মেয়েটি মুচকি হাসল, আমি হেঁটেই যাব। হেঁটে যাবেন? হ্যাঁ, শেয়ালকে আমি ভয় পাই না, আর ওরা আমাকে কিছু বলেও না। স্টেশন এসে পড়ল। সারা ট্রেন থেকে কেবল ওরা দুজনেই নামল। ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতেই এদিক ওদিক তাকিয়ে দিবাকর বুঝতে পারল কোন জায়গায় এসে পড়েছে সে। সারা প্ল্যাটফর্মে কেবল ওরা দুটি প্রাণী, কোনো রাত জাগা পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। মেয়েটি বলল, হাঁটবেন আমার সঙ্গে? দিবাকর সামান্যতম আশাও করেনি যে মেয়েটি এমন প্রস্তাব ওকে দেবে, তাই উত্তর দিতে গিয়েও থমকে যেতে হলো। ইতস্তত করে বলল, হ্যাঁ তা হাঁটাই যায়, কিন্তু সুবীর এসে তো আমাকে খুঁজবে। তো সুবীরটা যে রাস্তা দিয়ে আসবে আমরা তো ওই রাস্তা দিয়েই যাব, ওকে পথেই পেয়ে যাব। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। শুক্লপক্ষের এমন চন্দ্রালোকিত জ্যোৎস্নায় এক অজানা গ্রামের অচেনা রাস্তায় অপরিচিত যুবতীর সঙ্গে হাঁটার সুযোগ হয়তো কোনো উন্মাদ পুরুষও খোয়াতে চাইবে না। এদিকে সুবীর বেচারা ওর জন্য এত কষ্ট করে সাইকেল নিয়ে আসছে। দিবাকর মনে মনে ভাবল, ও যদি এসে দেখে ওর কথা অমান্য করে একটা মেয়ের সঙ্গে আমি হাঁটা লাগিয়েছি, তাহলে হয়তো কষ্ট পাবে। ওর কথা ভেবেই নিজেকে নিরস্ত করল দিবাকর। সে বলল, না থাক, আমি বরং অপেক্ষা করি, সুবীর আসুক, আর আপনিও বরং আমার সঙ্গে দাঁড়ান, মানে তিনজনে একসঙ্গে ফিরবো। আপনি তো বললেন আপনার ওই দিকেই বাড়ি। মেয়েটি ঘাড় নেড়ে বলল, ওটি হবে না মশাই, আমাকে গিয়ে স্নান করতে হবে, রান্না চাপাতে হবে, অনেক কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বরং এগোই। নমস্কার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হালকা মন মরা হয়ে গেল দিবাকর। চলে যাবে মেয়েটা, কিন্তু কি আর করা যায়। যন্ত্রের মতো সেও প্রতি নমস্কার জানালো। মেয়েটি হন হন করে হেঁটে প্ল্যাটফর্ম থেকে নেমে প্রায় অন্ধকার রাস্তায় মিশে গেল। মেয়েটি অন্ধকারে হারিয়ে যেতেই দিবাকরের মনে পড়ল মেয়েটির নাম জিজ্ঞেস করা হয়নি, কিন্তু ওর নামটা জানা দরকার, নয়তো ওকে খুঁজে পাওয়া যাবে কি করে। সুবীরের নিষেধ ভুলে গিয়ে দ্রুত পায়ে হাঁটা লাগালো দিবাকর। কত দূরেই আর গেছে মেয়েটা, 1-1.5 মিনিট দৌড়ে ঠিক ধরে ফেলব। নাম জেনে না হয় আবার ফিরে আসা যাবে। প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুত পায়ে রাস্তায় নামলো দিবাকর। স্টেশনের আলো রেখা পেরিয়ে যেতেই সে এক আদিম অনাদি রাত্রিতে এসে পড়ল। একটাও সড়কবাতির দেখা নেই কোথাও, চাঁদের আলোই একমাত্র পাথেয়।
আশেপাশে যে গোটা 2-3 দোকান আছে সবই বন্ধ। অগণিত ঝিঁঝির ডাক স্রোতের মতো কানের মধ্যে ঢুকে পড়ছে। একটু কেমন জানি গা ছমছমে পরিবেশ। শুক্লপক্ষের জ্যোৎস্নায় যত দূর দেখা যায় সেখানে কিন্তু মেয়েটির ছায়াটুকুও দেখতে পেল না ও। বেশ কিছু দূর হাঁটল দিবাকর, না কেউ কোথাও নেই। কর্পূরের মতো যেন উবে গেছে মেয়েটি, অথচ ওর চেয়ে খুব বেশি আগে মেয়েটি রাস্তায় নামেনি। বড় জোর 2 মিনিট হবে। এই অরণ্য প্রাচীন অচেনা রাস্তায় আর বেশি এগোতে মন চাইল না ওর। হাঁটি হাঁটি পায়ে স্টেশন চত্বরে ফিরে এসে একটা সিগারেট ধরালো। সুবীর স্টেশনে এলো প্রায় মিনিট 5 পর। দিবাকর যেখানে দাঁড়িয়েছিল তার পাশে সাইকেলটা থামিয়ে বলল, এই তুই উঠে পড় ক্যারিয়ারে। দিবাকর বলল, আরে দাঁড়া, সিগারেটটা শেষ করি, এত তাড়াহুড়ো কি আছে? আরে সিগারেটটা ক্যারিয়ারে বসেই টানিস না, চল চল এখন তাড়াতাড়ি গিয়ে রান্না করতে হবে, চ চ। দিবাকরের হঠাৎ মনে হলো সুবীর কিছু একটা বলতে গিয়ে যেন চেপে গেল। অবশ্য সে আর কোনো প্রশ্ন করল না, উঠে পড়ল ক্যারিয়ারে। আবার সেই নির্জন রাস্তা, রাস্তার দুধারে শুধু ফাঁকা জমি। মনে হচ্ছে জ্যোৎস্নার মালা যেন এই জমিতে শুয়ে দুদণ্ড জিরিয়ে নিচ্ছে। দিবাকর জিজ্ঞেস করল, এই হ্যাঁ রে, বলছি এখন তো ধানের সময়, এদিকে ধান হয় না জমিতে? সুবীর একটু গম্ভীর গলায় বলল, না। এই কেন বলতো? এই তল্লাটে প্রচুর শিয়াল, ধান ক্ষেত প্রায় নষ্ট করে দেয়। দিবাকর এবার একটু অবাক হলো। শেয়ালে ধান ক্ষেত নষ্ট করে? এই রকম কথা আমি আগে কখনো শুনিনি ভাই। আরে এই তল্লাটের শিয়ালগুলো অন্যান্য শিয়ালের থেকে আলাদা, এরা সব নষ্ট করে। শিয়ালের প্রসঙ্গ উঠতেই দিবাকরের ট্রেনের মেয়েটির কথা মনে পড়ল। ও বলল, হ্যাঁ, ওই মেয়েটি অবশ্য বলছিল এদিকে শিয়ালের নাকি খুবই উপদ্রব। কোন মেয়েটি? সুবীরের সাইকেল মুহূর্তেই শ্লথ হয়ে গেল। দিবাকর বলল, আরে নামটাই তো জিজ্ঞেস করা হয়নি, আমার সঙ্গেই ট্রেনে এলো। চেহারাটার বর্ণনা দে তো। সুবীর কেমন জানি একটু মরিয়া হয়ে উঠল। খুবই সাধারণ চেহারা, গোলগাল মুখ, মাঝারি নাক, গজ দাঁত আছে একটা, আর সালোয়ার কামিজ পরেছিল। আর হ্যাঁ হ্যাঁ, বেশ লম্বা চুল কিন্তু। হ্যাঁ। সুবীর কি যেন একটু ভাবল, তারপর নিজের মনেই ঘাড় নেড়ে বলল, বুঝতে পেরেছি। দিবাকর একটু উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, মেয়েটাও বলছিল তোকে চেনে। সুবীর এই কথার কোনো উত্তর দিল না, কেবল সাইকেলের গতিটা অল্প একটু বাড়িয়ে দিল প্যাডেল চেপে। এই কে রে মেয়েটা? আবার প্রশ্ন করল দিবাকর। সুবীর ওর প্রশ্নের উত্তর না দিয়ে ফিচেল হেসে বলল, অচেনা অজানা একটা মেয়ের নামে এত আগ্রহ কিসের তোর? হ্যাঁ, এসেছে আমার কাছে, অন্যদিকে এত আগ্রহ তোর ভালো না তোর। বেশ কিছুক্ষণ নীরবে চলল দুজন। নীরবতা মানুষের ভাবনার ক্ষেত্র খুলে দেয়। যে ভাবনাটা প্রথম দিবাকরের মাথায় এলো সেটা হলো, এত রাতে যে শেয়ালের কথা সে শুনল, যে রাস্তায় বেরোলেই তাড়া করে, কোথায় সে শেয়াল? কম পথ তোরা এলো না, একটা শিয়ালের টিকিও তো দেখতে পেলাম না। দিব্যি মেয়েটার সঙ্গে হেঁটে আসতে পারতাম। আর সে মেয়েটাই বা কোথায়? ততক্ষণে তো ওকে ধরে ফেলার কথা। তাহলে কি মেয়েটার বাড়ি পেরিয়ে এসেছে ওরা, নাকি অন্য কোনো পথ আছে যেটা এই রাস্তা থেকে ভাগ হয়ে গেছে? সেই পথেই কি মেয়েটার বাড়ি? দিবাকর জিজ্ঞেস করলো, এই হ্যাঁ রে সুবীর, রাস্তায় কোনো বাতি নেই কেন রে? সুবীর বলল, বাতি আছে কিন্তু জ্বলে না। কেন জ্বলে না কেন? সুবীর মৃদু হাসল। আর কেন, ওই যে শিয়াল। আঁতকে উঠল দিবাকর। শিয়াল? আরে ধান খেয়ে তাও মেনে নিয়েছিলাম, ঠিক আছে, তা বলে বাতি? কি যাতা বলছিস ভাই? আমি বললাম তো ভাই,
এই তল্লাটের শিয়ালগুলো আলাদা জাতের, আলো জ্বালালেই ওরা ল্যাম্পপোস্ট ভেঙে দেয়। সুবীরের কথা শুনে দিবাকর যার পর নাই অবাক। সে বলল, শিয়ালের ল্যাম্পপোস্ট ভাঙে? হ্যাঁ? সুবীর মুচকি হাসল। আরে মজা করছি ভাই, এটা অজ পাড়া গাঁ, বাড়িতে কারেন্ট আছে, এইটাই ভাগ্য। ওফ, রাস্তার আলো দিয়ে কি হবে তোর? এমনিতে গ্রামের দিকে সন্ধ্যের পর তেমন বাড়ির বাইরে কেউ বেরোয় না। আরো মিনিট 10 চলার পর ওরা সুবীরের বাড়িতে পৌঁছল। মেন রাস্তা ছাড়িয়ে ক্ষেতের আল বরাবর একটা মেঠো রাস্তা, সেটা ধরে 200 মিটার চলতেই সুবীরের দোতলা 4 চালা টিনের ঘর। দূর থেকে দেখে মনে হয় বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে এই বাড়িটা যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। সাইকেল থেকে নেমে দরজা ঠেলে বাড়ির উঠোনে ঢুকলো সুবীর আর দিবাকর। সামনে বহুদূরে ক্ষেতের মধ্যে কিসের একটা আলো জ্বলছে। দিবাকর যেটা খেয়াল করল না সেটা হলো, ওরা যখন বাড়িতে ঢুকছিল অজস্র আগুন জ্বালা ছোট ছোট চোখ ওদের পিছন থেকে গাছের আড়ালে অন্ধকারে মিলিয়ে গেল। যেন সে রাতে ক্লান্তিতে হোক বা গ্রামের উদ্দাম হাওয়ার জন্যই হোক, বড় তাড়াতাড়ি ঘুম এসে গেল দিবাকরের। পরদিন ঘুম ভাঙলেও বেশ দেরিতে। দিবাকর উঠে দেখল সুবীর বাড়িতে নেই। সুবীরকে ফোন করতে সে বলল, ভাই একটা কাজে একটু বাইরে এসেছি বুঝলি, আমার ফিরতে সন্ধে হবে, রান্না করাই আছে, তুই খেয়ে নিস। সারাটা দিন বাড়িতেই কাটল দিবাকরের। নতুন জায়গা, চেনা পরিচিত কেউ নেই, কোথায় আর ঘুরবে সে? দুপুরের দিকে এক চক্কর বাইরে বেরিয়েছিল, কিন্তু এই গ্রামের রাস্তাঘাট বড় অদ্ভুত। কিছু দূর গিয়েই সব রাস্তা ক্ষেতের মধ্যে মিলিয়ে গেছে। গত রাতে অন্ধকারে কোন রাস্তা ধরে যে সুবীরকে নিয়ে এসেছিল সেটাও সে খুঁজে পেল না। কেমন একটা ধাঁধায় পড়ল দিবাকর। রাস্তাঘাটে যে 1-2 জন মানুষ ওর চোখে পড়ল তারাও কেমন যেন অদ্ভুত, একটা লোলুপ দৃষ্টি নিয়ে সবাই তাকাচ্ছে দিবাকরের দিকে। বাড়িঘরগুলোও কেমন অদ্ভুত, ন্যাড়া, বহুদিন যেন কেউ পরিষ্কার করে না, ঘাস জঙ্গলে ভর্তি চারপাশ। মোদ্দা কথা, গ্রামের মানুষ যেমন পরিষ্কার ঘরবাড়িতে থাকে তেমন ধারার কোনো বাড়ি এই গ্রামে নেই। 1-2 দোকানপাট যা আছে সবগুলোরই ঝাঁপ ফেলে দেওয়া। দিবাকর মনে মনে ভাবল, কি অদ্ভুত জায়গা রে বাবা, উফ, মনে হচ্ছে যেন মড়ক লেগেছে। সুবীর ফিরল সন্ধ্যের পর। ফিরেই বাথরুমে ঢুকে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দিবাকরকে জিজ্ঞেস করল, এই খাওয়া দাওয়া করেছিলি ঠিকঠাক? দিবাকর ঘাড় নাড়ল। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, এই গ্রামে কি কোনো মানুষজন নেই? সুবীর ঢুলু ঢুলু গলায় বলল, আছে, দিনের বেলায় সবাই কাজে লেগে যায়, সন্ধ্যাবেলা আবার ফেরে। কথা বলতে বলতে দিবাকরের চোখ পড়ল সুবীরের চোখে। চমকে উঠল দিবাকর। সুবীরের চোখ দুটো একটু অন্যরকম লাগছে আজ, কেমন যেন ঘোলাটে হয়ে আছে। দিবাকরের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো এবার। কিছু একটা এই গ্রামে ঘটছে যেটা স্বাভাবিক নয়। সুবীরকেও কেমন যেন সুস্থ মনে হচ্ছে না ওর। আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে গেল। দিবাকরের মন বলছে এই গ্রামে কিছু একটা চলছে, সেটা কতটা লৌকিক আর কতটা অলৌকিক সেটাও জানে না। ঘুম প্রায় এসে গেছিল দিবাকরের। আজ হাওয়া অতটা নেই, তার উপর জানলাগুলো সব বন্ধ। একটু খোলা হাওয়ার আশায় দক্ষিণ পাশের উঠোনমুখী একটা জানলা খুলল দিবাকর। আর খুলতেই যে দৃশ্য সে দেখল তার জন্য মোটেও দিবাকরের মন প্রস্তুত ছিল না। দিবাকর দেখল এক পাল শিয়াল এসে বসে আছে সুবীরের উঠোনে। সবগুলো শিয়ালের চোখ জ্বলছে।
কুকুরের মতো জিভ বের করে লোভাতুর হাঁপাচ্ছে ওদের শরীর। কোনো খাবার দেখলে কুকুর যেমন হাঁপায়। আঁতকে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল দিবাকর। সে ভয় পেয়েছে, এটা সত্যি, কিন্তু কে যেন ওর কানে কানে বলছে, ভয় পেলে চলবে না, তোমাকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, সজাগ থেকো। মন শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে শেয়ালগুলোকে দেখতে লাগলো দিবাকর। এতক্ষণে অন্য ঘরের দরজা খুলে উঠোনে নামলো সুবীর। সহজ পদক্ষেপে হেঁটে গিয়ে শিয়ালগুলোর সামনে দাঁড়ালো সে। চাপা গলায় বলল, ও আমার বন্ধু, ওকে ওকে তোমরা ছেড়ে দাও। শিয়ালগুলোর পিছনের অন্ধকারে একটা লোক দাঁড়িয়েছিল। দিবাকর এতক্ষণ তাকে খেয়াল করেনি। এবার সেই লোকটা সামনে এসে দাঁড়ালো। বয়সের ভারে কুঁজো হয়ে গেছে তার শরীর, সারা গায়ের চামড়া ঝুলে পড়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, কাউকে ছাড়া হবে না। তুমি কেন ডেকেছিলে তোমার বন্ধুকে? সুবীর বলল, আমি ভেবেছিলাম ওকে বারণ করব, তার আগেই ও চলে এলো। আমি কি করব? লোকটা দাঁত মুখ খিঁচিয়ে হেসে বলল, এসেছে যখন, তখন ওকে আমাদের দলে ভিড়তেই হবে। এখানে এসে কেউ ফিরে যায় না। সুবীর বলল, বেশ, আজ আজ রাতটা ওকে অন্তত ছেড়ে দাও, কাল রাতে না হয়। বুড়ো বলল, না না, কোনো ছাড় হবে না। আজ সারাদিন ও গ্রামে ঘুরে বেরিয়েছে, আর একদিন এখানে থাকলে ও সব কিছু বুঝে যাবে। ওকে তো আর ছাড়া যাবে না। দিবাকর যে ওদের সব কথা শুনছে তা ওরা টের পায়নি। এদিকে দিবাকরও টের পায়নি কখন যেন একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে ওর পিছনে। মূর্তিটা এবার ধীরে ধীরে দিবাকরের একদম কাছে এসে দাঁড়াল। তারপর দ্রুত হাতে মুখ চেপে ধরল দিবাকরের। দিবাকর কিছু বুঝে উঠে চিৎকার করার আগেই মূর্তিটা কেমন ওর কানে কানে বলল, চুপ, কোনো কথা বলো না, চুপ করো। ভয় পেতে গিয়েও থমকে গেল দিবাকর। এই কণ্ঠটা ওর চেনা। এ তো ট্রেনের সেই মেয়েটা। মেয়েটা বলল, আমার সঙ্গে এসো, এখানে আর থেকো না, এসো আমার সঙ্গে। জানলার বাইরের দৃশ্য দেখে ততক্ষণে দিবাকরের কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে। তার বুদ্ধি আর স্বাভাবিকভাবে কাজ করছে না। করলে সে বুঝতে পারত দরজা বন্ধ ঘরে কোনো মানুষ কোনোভাবেই ঢুকতে পারে না। মেয়েটি দিবাকরের মুখ থেকে হাত সরালো। দিবাকর চাপা গলায় বলল, কোথায় যাব? মেয়েটি বলল, স্টেশনে। এই গ্রামে তুমি থাকলে ওরা তোমাকে মেরে খেয়ে ওদের দলে ভিড়িয়ে নেবে। দিবাকর ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, ওরা কারা? মেয়েটি বলল, ওরা সবাই অন্ধকারের চর। এখন আর কোনো কথা নয়, এসো আমার সঙ্গে, এসো। দিবাকরের তখন কোনো হিতাহিত জ্ঞান নেই। সে নীরবে মেয়েটার হাত ধরে হাঁটা শুরু করল। মেয়েটা ওকে নিয়ে বাড়ির পিছনের দিক থেকে ক্ষেতের ভিতরে নামল। তারপর বলল, এইখান থেকে তুমি সোজা দৌড়ে যাও, 2 কিলোমিটার পরে রেল লাইন পাবে। ওখানে মানুষের বাড়ি ঘর আছে কিছু, ওখানে যাও। আর শোনো, পথে কোথাও থেমো না। দিবাকর বলল, তুমি যাবে না? মেয়েটি হাসল। না, আমি যাব না। আমিও এই গ্রামের মেয়ে,
এই গ্রাম ছেড়ে আমি কেন যাব? দিবাকর বলল, তার মানে তুমিও? মেয়েটি বলল, এখন আর কথা বাড়িও না, জলদি যাও। আর শোনো, যেটা বললাম মনে রেখো, কোথাও থেমো না। যদি বাঁচতে চাও তাহলে দৌড়ো। বাঁচতে দিবাকর অবশ্যই চায়। সে আর কথা না বাড়িয়ে ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করলো। 5 মিনিট 10 মিনিট দৌড়চ্ছে দিবাকর, পথ যেন আর শেষ হয় না। ওদিকে ধানের নাড়ায় বিধে ওর পা থেকে রক্ত ঝরছে। 2-3 বার হোঁচটও খেয়েছে দিবাকর, তবু থামাথামি নেই, দৌড়চ্ছে। এতক্ষণ দিক বিদিক জ্ঞান হারিয়েই দিবাকর দৌড়চ্ছিল, কিন্তু এইবার ওর কি মনে হলো, দৌড় থামিয়ে ও একবার পিছনে তাকালো। আর পিছনে তাকাতেই যে সামান্য সাহস দিবাকরের মধ্যে ছিল, সেটুকুও কোথায় যেন হারিয়ে গেল। মরা জ্যোৎস্নার আলো এ দিবাকর দেখল এক পাল রক্তলোলুপ শিয়াল ছুটে আসছে ওর দিকে। সবার চোখ জ্বলছে। শিয়াল দলের একদম সামনে ছুটছে সেই বৃদ্ধ। তার এক পাশে সুবীর আর অন্য পাশে ওই মেয়েটি। নরম সুন্দর মেয়েটির মুখ এর মধ্যেই বদলে গেছে অনেকটাই, সুবীরেরও তাই। সবার মুখেই কিসের এক আদিম জিঘাংসা। পা অসাড় হয়ে এলো দিবাকরের। না না, আজকে আর বাঁচার কোনো সুযোগ নেই। এই নরপিশাচের দল আজকে ওকে মেরেই ফেলবে। মনের শেষ শক্তিটুকু একসাথে করে শেষবারের মতো একটা দৌড় লাগালো দিবাকর। দিবাকর দৌড়চ্ছে। দিবাকরের দৌড়ের গতির সাথে পাল্লা দিয়ে ওর পিছনের শিয়ালগুলো দৌড়ের গতি বাড়িয়ে দিল। ওই যে দূরে একটা রেল লাইন দেখা যাচ্ছে। দিবাকরের মনে হলো এইটাই ওর শেষ সুযোগ। 500 মিটারের মতো পথ আর বাকি আছে। হয়তো দিবাকর পৌঁছে যেতেও পারতো রেল লাইনে, যদি না হঠাৎ এক খণ্ড মাটিতে ধাক্কা লেগে হোঁচট খেয়ে পড়ে না যেত। ওই যে দিবাকর পড়ে গেল, সে আর উঠতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যে এক পাল শিয়াল ওকে ঘিরে ধরে ডাকাডাকি শুরু করল। ভয়ে যন্ত্রণায় দিবাকরের তখন জ্ঞান হারানোর অবস্থা। অজ্ঞান হয়ে যাওয়ার আগে এসে দেখল সুবীর আর ওই মেয়েটির সদন্ত বেরিয়ে এসেছে। চকচক করছে ওদের দাঁত। ক্রমশ ওরা ঝুঁকে পড়ছে দিবাকরের উপরে। দিবাকরের শরীর অবশ হয়ে এলো। হঠাৎ সেই মেয়েটি বলল, আমার নাম শুনবে না তুমি? হ্যাঁ, আমার নাম শুনবে না তুমি? আমার নাম শুনবে না? তারপরে এক আদিম উল্লাসে হেসে উঠল মেয়েটা। সুবীরও হাসল। আর সেই অপার্থিব শেয়ালের দল একযোগে ডাক দিল আকাশের দিকে মুখ তুলে। বহু দূরে রেল লাইন ধরে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল তখনই। ট্রেনের শব্দ মিলিয়ে যেতেই চারিদিক একেবারে শুনশান হয়ে পড়ল। কোথাও আর কোনো শব্দ নেই। জ্যোৎস্না ঢেকে গেছে মেঘে। আর দিবাকর, তার যে কি হলো তা কেউ জানে না। রাত্রির গভীর অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল দিবাকরের শেষ আলোটুকু।
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।